নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলা ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত, শুভ সন্ধ্যা। হাজার হাজার দর্শক, তারা প্রতিদিন 6টা থেকে 6:30 সোম থেকে শুক্র আমার সঙ্গে থাকেন। আগামী সময়ে আরো দর্শক দেখবেন এবং অবশ্যই সোম থেকে আবার শুরু করেছি। কিছুটা উৎসবের জন্য বন্ধ ছিল নিউজ 18 বাংলায় জনতার দরবার। সেই জনতার দরবার অবশ্যই বাংলাদেশ ইস্যু। বাংলাদেশে এখন অশান্তি, বাংলাদেশে এখন টালমাটাল, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। আর এখন এই মুহূর্তে ইউনূস কি ফাঁকা জমি খুঁজছেন? না আছেন খালেদা চিকিৎসার জন্য লন্ডনে, আর অন্যদিকে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। -2 এই নীতিতে চলার চেষ্টা করছে এখন ইউনূস জামানা। -2 বলতে দুজন নেই। আজকেই শফিকুল ইসলাম প্রেস সচিব তিনি বলেছেন, কিন্তু সবই তো হলো, যা হচ্ছে বাংলাদেশে হচ্ছে, কিন্তু ভারতীয়দের ওপর অত্যাচার কেন? আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। ব্রিগেডিয়ার সান্যালকে আমি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখাবো যে এই দিন কয়েক আগে 95 জন মৎস্যজীবী, তারা বছর খানেক জেল খেটেছেন বাংলাদেশে, তারা মুক্তি পেয়েছেন, কিন্তু তাদের কি করা হয়েছিল জানেন? তাদের মধ্যে একজনকে ডুবিয়ে খুন করা হয়েছে। তারা নিরস্ত্র, তাদের হাতে অস্ত্র ছিল না। তারা কি করেছেন? অপরাধ কি? মাছ ধরতে ধরতে জলসীমান্ত পার করে চলে গেছেন ভুলক্রমে, কিন্তু সেই নিরস্ত্র মৎস্যজীবীকে ডুবিয়ে খুন করা হয়েছে কিভাবে? একজনের বক্তব্য শুনুন, তাঁরই সঙ্গে ছিলেন আরেক মৎস্যজীবী, দেখুন। দাবড়িয়ে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লেগে আমার 5জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল, ড্রাইভার পড়ে গেছিল। তাকে তুলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করতে করতে এগুলো আমার সব ফাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দড়ি দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকমভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। এবার ওই মৎস্যজীবী যাকে ডুবিয়ে খুন করা হয়েছে, তার ওয়াইফ এখানে বসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন আকুল হয়ে, তারপরে কান্নায় ভেঙে পড়েছেন। কি বলছেন দেখুন। মেরে ফেলেছে, সবাই ছিল। আমার স্বামীটা কেন মেরে দিল? কোস্টগার্ড, বাংলাদেশে কোস্টগার্ড সাগরে মাছ ধরতে গিয়ে আর ওরা ধরে ফেলেছে। কোস্টগার্ড ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস উপস্থিত হয়েছেন। আমি পরপর একটু দেখিয়ে নি পরিস্থিতি। একদিকে ডুবিয়ে খুন করা হয়েছে এক মৎস্যজীবীকে, নিরস্ত্র মৎস্যজীবীকে। তার সঙ্গে একজন তরুণ মৎস্যজীবী গিয়েছিলেন। তার কি অভিজ্ঞতা হলো? ফিরে আসার পরে এখনো ভয়ে সিঁটিয়ে আছে, এখনো চলাফেরার ক্ষমতা নেই বহু মৎস্যজীবীর। দেখুন তিনি কি বলছেন। মারধর করে, আমার বাবাকে অনেক মারধর করে। ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি। এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি। এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। একটা মানুষ মারা গেছে নিরীহভাবে, তাকে নিজের চোখের সামনে হারাতে হবে, এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। আমি ব্রিগেডিয়ার সান্যালের কাছে যাব। ইউনূস জমানায় বাংলাদেশের একাংশ এতটাই নৃশংস হয়ে উঠেছে? না দেখুন, যবে থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট এসছে, ওরা নিজেকে ওপেনলি বলছে আমরা অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, আর আমরা সেরকম ভাবে দেশটাকে চালাবো, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস দের সাপোর্ট করব।
বাংলাদেশের এখন প্রেজেন্ট গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট ওই র্যাডিক্যালাইজড যে রিলিজিয়াস গ্রুপস মানে উগ্রবাদী গ্রুপসদের সাথে ওরা হাত মিলিয়েছে। আর হয়তো মোহাম্মদ ইউনূস এদের ব্যবহার করছে সংখ্যালঘু লোকেদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, যেটা বাংলাদেশে এখন হচ্ছে। বাংলাদেশ প্রেজেন্ট গভর্নমেন্ট হয়তো চেষ্টা করছে ইন্ডিয়াকে কি করে উস্কাবে, যাতে কি ইন্ডিয়া একটা শক্ত অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে নেয়। আর ইন্ডিয়া যদি একটা শক্ত অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে যদি নেবে, তখন পাকিস্তান আর বাংলাদেশ ওয়েস্টার্ন ডেমোক্রেসিস ইউএসএ, ব্রিটেন, ইউরোপের কাছে যাবে যে ইন্ডিয়া আমাদের উপরে নির্যাতন করছে, আমরা হচ্ছে একটা গরিব সাধারণ দেশ, ইন্ডিয়া হচ্ছে একটা পাওয়ারফুল দেশ, ওরা আমাদের উপরে এখন নির্যাতন করছে। তো বাংলাদেশের মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট ইন্ডিয়াকে মানে প্রভোকেশন করছে, যাতে কি ইন্ডিয়া একটা শক্ত অ্যাকশন নিক। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা মোটামুটি ভালো করে বোঝে। তো ইন্ডিয়া শুধু এখন দেখে যাচ্ছে। বাংলাদেশে অনেক প্রবলেমস শুরু হয়ে গেছে যবে থেকে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট এসেছে। আপনি এই যে যখন বললেন না শেখ ব্রিগেডিয়ার হাসিনার জেনারেল যে প্রভোকেশন, এই প্রভোকেশনে অনেকেই বলছেন এটাও প্রভোকেশন। মালদায় যেখানে 1 বছর আগে কালিয়াচক সীমান্তে ফেন্সিং এর ব্যাপারে জায়গা জমি সব দেখা হয়ে গিয়েছিল, সব সেটেলড হয়ে গিয়েছিল, তারপরে 1 বছর পরে যখন মালদায় কালিয়াচক সীমান্তে ফেন্সিং করতে গেল বিএসএফ, তখন সীমান্তে ব্যাপক উত্তেজনা এবং বিজিবি বাধা দিল, বাধা দেওয়ার অভিযোগ। কি হচ্ছে এগুলো? কেন বাংলাদেশ ভারতের সঙ্গে এরকম করছে? বাংলাদেশ ভারত বিদ্বেষী একটা আচরণ করছে বাংলাদেশের জামাত বিএনপি নেতারা। দেখুন মালদায় কি হলো। মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত। সোমবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের সঙ্গে সেদেশের কয়েকজন নাগরিকও ছিলেন বলে দাবি। মালদার বাসিন্দারা তেড়ে গেলে পিছু হটেন বাংলাদেশিরা। এ নিয়ে সোমবার থেকে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সুখদেবপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। তখনও সীমান্তের ওপারে সেদেশের নাগরিকদের নিয়ে দাঁড়িয়ে বিজিবি। এপারেও বিএসএফ এর পাশে দাঁড়ান স্থানীয়রা। বাংলাদেশ দেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়াও। তারবাড়া বাংলাদেশ বলা করতে দিবে না, জবরদস্তি বাস দিব না, গন্ডগোল করছে, হাসুয়া চালাইছে, ঢিল চালাইছে। কতটা বাকি আছে? ধরেন 1.5 কিলোমিটার। তারবাড়াটা হলে আমাদের সুবিধা আছে, উগ্রবাদী ঢুকতে পারবো না। আমরা বলছি তারবাড়াটা হোক। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2217 কিলোমিটার। এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটাতার নেই। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার সীমান্তের বড় অংশে ফেন্সিং নেই। মালদায় 158 কিলোমিটার সীমান্তের মধ্যে 32 কিলোমিটারে কাঁটাতার নেই। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত 272 কিলোমিটারে। এর মধ্যে 200 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে 265 কিলোমিটারের। এর মধ্যে 21 কিলোমিটারে কাঁটাতার নেই। উত্তর 24 পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত 214 কিলোমিটারের। এর মধ্যে 103 কিলোমিটারেই কাঁটাতার নেই। কোচবিহারে 500 কিলোমিটার সীমান্তের মধ্যে 50 কিলোমিটারে ফেন্সিং নেই। দার্জিলিংয়ে 25 কিলোমিটারের মধ্যে 3.5 কিলোমিটার খোলা। 120 কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়িতে। এর মধ্যে 17 কিলোমিটারে ফেন্সিং নেই। উত্তর দিনাজপুরে 227 কিলোমিটারে ভারত বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে 7 কিলোমিটারে কাঁটাতার নেই।
দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, 25 কিলোমিটার কাঁটাতারহীন। বিএসএফ এর দাবি, গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে, তাই মালদায় কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। সেই কাজে তাদের বাধা দেয় বিজিবি। কিন্তু কেন? বাংলাদেশ কি যুদ্ধের জিগির তৈরি করতে চাইছে? কয়েকদিন আগেও সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা। বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মাপাড়ের সেনাবাহিনী। মোহাম্মদ ইউনূসও যুদ্ধ হাওয়া তৈরি করছেন। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। ভারত বিদ্বেষ উস্কে দিতে কোমর বেঁধে নেমেছেন কট্টরপন্থীরা। বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন। নিউজ 18 বাংলা। ব্রিগেডিয়ার সান্যাল, হ্যাঁ, আমাদের সঙ্গে হয়তো সম্পর্ক ভালো ছিল, আমরাও বাংলাদেশের উপরে ভরসা করেছিলাম, তাই হয়তো ফেন্সিং হয়নি। কিন্তু এখন যে পরিস্থিতি, আমরা ফেন্সিং করব না, কাঁটাতারের বেড়া দেব না, আমরা বসে বসে আঙুল চুষবো, বাংলাদেশ কি তাই ভাবছে? না, আমাদের যে সম্বন্ধটা ছিল যখন শেখ হাসিনার গভর্নমেন্টটা ছিল, আর তার আগে বিএনপির গভর্নমেন্টও ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট আর বিএনপি গভর্নমেন্ট কিংবা আওয়ামী লীগের গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ভালো রিলেশন ছিল। আর আমাদের দুই দেশের মধ্যে একটা ভালো বর্ডার ট্রেড চলতো, যেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। যখন বিএনপির গভর্নমেন্ট ছিল আর আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশকে চালাচ্ছিল, তখন ইন্ডিয়ার রিলেশন সাথে খুব ভালোই ছিল, যাতে বাংলাদেশের সাধারণ নাগরিক ওরা সস্তা দরে খাবার কিনতে পারতো ইন্ডিয়ার থেকে। কিন্তু এখন মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট বর্ডার ট্রেড বন্ধ করে দিয়েছে। তার জন্য বাংলাদেশের প্রবলেমস অনেকটা বেড়ে গেছে, বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম এর নিয়ে। আমরা যেটা মিডিয়ায় শুনতে পাচ্ছি, খাবারের জিনিসের দাম প্রায় ডবল এর বেশিও হয়তো হয়ে গেছে, যেটা সাধারণ বাংলাদেশের নাগরিকের খুব ওদের অসুবিধাতে ফেলে দিয়েছে। এখন বাংলাদেশ গভর্নমেন্ট চাইছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই খাদ্যদ্রব্য, এই চাল, গম, তেল, নুন এইসব রেগুলারলি পাঠাতে থাকুক। ইন্ডিয়ার এর উপরে একটু মানে কন্ট্রোল করতে আরম্ভ করেছে। ইন্ডিয়া বুঝতে পারছে বাংলাদেশে যে এখনকার যে অবস্থা, ইকোনমিক অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। ওদের দেশে ল অ্যান্ড অর্ডার প্রবলেম বেড়ে গেছে স্টুডেন্ট গ্রুপসদের সাথে আর মোহাম্মদ ইউনূস এর কন্ট্রোলড গভর্নমেন্টের সাথে। বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল রিলেশন বার্মার সাথে অনেকটা খারাপ হয়ে গেছে। ওই আরাকান আর্মি চট্টগ্রামের থেকে কত দূর, কতটা ওরা ভেতরে ঢুকে গিয়েছে, আর সমুদ্র এলাকার ওপরে আরাকান আর্মি কতটা ইনফ্লুয়েন্স করছে, আর বাংলাদেশ কিছু করছে না। এতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রেজেন্ট গভর্নমেন্টের অবস্থাটা কি। আমাদের যেমন ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, আমরা রেগুলারলি আমাদের ডিফেন্স ইকুইপমেন্টকে আপগ্রেড করি, মডার্ন ওয়েপন সিস্টেমস আমরা কিনি। কেন কি আমাদের শত্রু হচ্ছে চীন, আসল শত্রু হচ্ছে চীন। আমরা পাকিস্তানের সম্বন্ধে চিন্তা করি না, আর বাংলাদেশের সম্বন্ধেও আমরা চিন্তা করি না। আমাদের যে ওয়েপন সিস্টেমস যেটা আমরা ডিসকার্ড করে দিই, সেটা আমরা গরিব দেশের কাছে লোহার দরে বিক্রি করে দিই। বাংলাদেশও সেরকম অস্ত্র ইকুইপমেন্ট ইন্ডিয়ার কাছ থেকে কিনেছে, আর ওদের সামরিক
মানে সংস্থা ইন্ডিয়ান বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স এটা ব্যবহার করছে প্রশিক্ষণের জন্য। কেন কি একেবারে। বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল এনিমি ছিল না, কিন্তু এখন দুটো এনিমি তৈরি হয়ে গেছে, বার্মা আর এখন ইন্ডিয়া। আমরা এটা দেখছি। এনিমি তৈরি করেছে বাংলাদেশ, লোহার দরে অস্ত্র শস্ত্র কিনে প্রশিক্ষণ নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার স্বপ্ন দেখছে আর ভারতকে উস্কাচ্ছে, ভারতকে বারবার উস্কাচ্ছে। এ তো বিরাট সাহসী কাজ। আমাদের আজকে ব্রিগেডিয়ার সান্যাল এবং বিশ্বজিৎ দাস, আমাদের আজকে শিরোনাম ছিল এই প্রোগ্রামের রোষে রবি কোপে গান। একটু দেখাই, কালকে আপনাকে ধরেছিলাম ফোনে ব্রিগেডিয়ার